সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আমার মাইকটা মিউট ছিল, খেয়াল করিনি। সরি হয়ে নিচ্ছে আজকে আমাদের একটু লেটের কারণে। আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর কারণে দেরি হয়ে গেছে আমাদের, সরি। যাই হোক, আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে সবাইকে আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যাকে মনে পড়লে সেই সময়ের বিটিভির জনপ্রিয় ব্যান্ড শো অনুষ্ঠানের কথা মনে পড়ে যায়। ব্যান্ড শো অনুষ্ঠানে তিনিও তার দল নোভার পরিবেশনা ছিল ব্যতিক্রম। কপালে সাদা রাবারের ব্যান্ড, দুই হাতের দুই কবজিতে কালো রাবার ব্যান্ড পরে গিটারটা হাতে নিয়ে দুর্দান্ত ভাবে নেচে গেয়ে চলেছে এক যুবক। হ্যাঁ, যার কথা বলছি তিনি আমাদের সবার প্রিয় ফজল ভাই। বাংলা ব্যান্ড সঙ্গীতের এক সাহসী ও দুর্দান্ত কণ্ঠের নাম, যাকে আমরা নোভার ফজল বলে চিনতাম। গত শতাব্দীর ফেলে আসা বাংলা গানের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ মানুষদের একজন এই ফজল আহমেদ। আমাদের সুন্দর সেই দিনগুলোর জন্য অন্যতম একজন প্রিয় মানুষ এই ফজল ভাই, যার ব্যান্ড নোভাকে পছন্দ করতো না এমন কোনো শ্রোতা সেই সময় ছিল না। তরুণদের মাঝে খুবই জনপ্রিয় একটি ব্যান্ডের নাম ছিল নোভা। সো আর দেরি না করে আমরা আমাদের আজকের পর্বের অতিথি ফজল ভাই ফজল ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফজল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আজকে আসলে একটু নেটওয়ার্ক প্রবলেম, মেবি বাংলাদেশে একটু প্রবলেম হচ্ছে। আহ, অনেক ঝামেলা হয়েছিল আমাদের, আমরা একটু সময় নিয়েছি সেটা একটু মেক আপ করতে। বাই দ্য ওয়ে, একটু ধৈর্য সহকারে সবাই ওয়েট করি। আজকে আমরা আসলে যেটা হবে যে আমরা ফজল ভাইয়ের কাছ থেকে অনেক আহ, ওনাদের নোভার জনপ্রিয় যত গান আছে অনেক গান শুনবো, এবং সেই সাথে ফজল ভাইয়ের আহ, কিছু পার্সোনাল, তার যে সময়গুলা পার হয়েছে, এখনকার সময় এবং ফিউচারে আমাদের জন্য কিছু আসছে কিনা সবকিছু মিলে আজকে ওনার কাছ থেকে অনেক কিছু আমরা জানবো। সেই সাথে মজার মজার অবশ্যই গান শুনবো। আপনারা যারা আমাদের সাথে আছেন, আহ আপনারা যদি আমাদেরকে কমেন্টস করেন তাহলে আমরা আহ চেষ্টা করব কমেন্টস রাখার জন্য। আমাদের সাথে যারা দেখছেন, শিপন আহমেদ ভাই সহ আরো অনেকেই দেখছেন। উম, যাই হোক, আমি আরেকটু কিছু বলে নিই। আম, বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে সেরা অনেক গান আছে নোভা ফজল ভাইদের, নোভা ব্যান্ডের। নোভা হলো বাংলাদেশের প্রথম ব্যান্ড যারা সর্বপ্রথম রাজাকার বা যুদ্ধ অপরাধীদের ঘৃণা জানিয়ে গান গেয়েছে, বা গানে গানে সেই সব ঘৃণ্য মানুষদের জন্য ঘৃণা করতে সেই সময়ের তরুণদের শিখিয়েছে। নোভার প্রথম অ্যালবাম আহ্বান বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে সবসময় জনপ্রিয় অ্যালবামের স্থানে ঠাঁই করে নিয়েছে গত শতাব্দীতেই। দ্বিতীয় অ্যালবাম রাজাকারের তালিকা চাই প্রকাশের পরপরই আলোচিত হয় নামের কারণে। রাজাকারের তালিকা চাই গানটির জন্য তৎকালীন স্বৈর শাসকের নিয়ন্ত্রণাধীন বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে আর কি, নোভা হয়ে যায় নিষিদ্ধ। এছাড়া প্রকাশ্য কনসার্টেও নোভা হয়ে যায় নিষিদ্ধ। তারপরেও এক বিন্দুও পরাজয় না মেনে নোভা রাজাকারের তালিকা চাই গানটি গাইতে থাকে পরিচিত মহলায়। স্বৈরশাসকের পতনের পর গণতান্ত্রিক সরকার এসে নোভার নিষেধাজ্ঞা তুলে নেয়। আবার বিটিভির ব্যান্ড শো ও বড় বড় সব কনসার্টে শুরু হয় নোভার দুর্দান্ত পরিবেশনা, এবং সেই সাথে সব জায়গায় নোভা ও ফজল গেয়ে বেড়ায় রাজাকারের তালিকা চাই গানটি। রাজাকার নিয়ে নোভা পরবর্তীতে ভাইস অ্যালবামের ভাগ শিরোনামে আরেকটি গান করেছিল। এসব কারণে ফজল ছিলেন শ্রোতাদের কাছে সাহসী একটি কণ্ঠের নাম। আজকে আমরা সেই ফজল ভাইয়ের কাছ থেকে তার কিছু গল্প শুনবো, এবং আমরা ফজল ভাইয়ের কাছ থেকে অনেক গান শুনবো।
ফজল ভাইয়ের ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে ওনার একটু আহ, ঢুকতে একটু সময় লাগছে একটু আহ, আহ, যেহেতু ফেসবুকে লাইভ করি আমরা, উনি আজকে আমাদেরকে গান শোনাবেন। তো যেটা হয়েছে যে গানের যে সরঞ্জামাদি মানে ইনস্ট্রুমেন্টস, এখানে সাউন্ডের ব্যাপার স্যাপার আছে, তো ওগুলা একটু প্রবলেম হয়েছে ওনার, একটু ঠিক করেই আমাদের সাথে জয়েন করবে। আপনারা কমেন্টস করতে থাকেন আমাদের সাথে। আচ্ছা, আমাদের এখানে শিপন আহমেদ কমেন্টস করেছেন, রেবেকা শিল্পী ওয়ান টু হিয়ার স্বপ্ন রানী। অবশ্যই আমরা স্বপ্ন রানী শুনবো। রাখাল ছেলে উনি শুনতে চেয়েছেন, দ্যুতি শুনতে চেয়েছেন। অবশ্যই আমাদেরকে ফজল ভাই আজকে উনি এই গানগুলো শোনাবে। মাসুদ পারভেজ লিখেছেন প্রতিমার ছবি গানটা হবে আজ। ইনশাল্লাহ ফজল ভাইকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা রিকোয়েস্ট করতে থাকেন। ইনশাল্লাহ হয়তোবা ফজল ভাই শোনাবে আজকে সময় হলে। রাজেশ রায় লিখেছেন আকাশ পথে মোরা নভোচারী, এই গানটা। আচ্ছা আচ্ছা। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাদের সাথে আপনাদের আজকে এই সময়টা দিচ্ছেন। আশা করি সবাই এনজয় করবেন। মাসুদ পারভেজ উনি লিখেছেন ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফজল ভাইকে আমরা এখনই নিয়ে নিচ্ছি। আহ মোহাম্মদ নাসিম হোসাইন উনি লিখেছেন আহ্বান গানটা শুনতে চাই প্লিজ। আপনারা কমেন্টস করতে থাকেন, ইনশাল্লাহ ফজল ভাইকে রিকোয়েস্ট করব। আপনারা রিকোয়েস্ট করেন, আজকে অনেক গান শোনাবেন ফজল ভাই। আমাদের সাথে যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা দেখছেন সবাই যদি সবাই শেয়ার করে দেন, তাহলে আমাদের সাথে আপনাদের সাথে আমাদের আরো বন্ধুরা দেখতে পারবে। ফজল ভাইয়ের গান আজকে অনেকেই শুনবে, মিস করবে না। আম, মাসুদ পারভেজ লিখেছেন ফজল ভাই কি এখনো কপালে বেলটা পরে? ফজল ভাই অবশ্যই বেল্ট পরে, যখন শোতে যায় কনসার্টে যায় অবশ্যই বেল্ট পরে। এই তো আমাদের মাঝে চলে আসছে। আমরা দেখি ওনার সাউন্ড। হ্যালো ফজল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফজল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন পাচ্ছি। আপনাকে আমাদের আহ, আজকের এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আহ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটা অ্যারেঞ্জ করার জন্য। সেই সাথে আজকে যারা আমাদের সাথে আছে ফেসবুকে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। টাইমলি আমি ইন করতে পারিনি। আমার এখানে নেটওয়ার্কের একটু সমস্যা ছিল। তো যারা সবাই আছে আমাদের সাথে একসাথে সবাইকে আমি সবাইকে শুভেচ্ছা এবং সম্ভাষণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে ফজল ভাই। আহ, আচ্ছা, এখন আমরা জানতে চাবো আপনি কেমন আছেন, কেমন যাচ্ছে আপনার এই এখনকার সময়টা। এখন ভালোই আছি। মোটামুটি ভালো আছি বলতে গেলে। আল্লাহর কাছে এবং সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ যে এই পর্যন্ত ভালো রেখেছেন উনি। কারণ সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সারা পৃথিবী ব্যাপী। প্যান্ডেমিকের মধ্যে সবাই আছি আমরা। অনেকে আমরা অসুস্থ হয়েছি।
আহ, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি। তো ওদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। যাক ভাইয়া, এমনিতে এই সিচুয়েশন প্যান্ডেমিকে যে বাসায় এখন লকডাউন বা বাসাতেই আছেন হয়তো, এখন কি কিছু করছেন এমনি মিউজিক রিলেটেড কোনো কিছু করছেন আপনি? এখন আমি এই, আহ, পুরোপুরি মিউজিকের মধ্যেই আছি। তো আমরা গত বছর থেকে ব্যান্ডটা আবার নতুন করে কিছুটা রিঅর্গানাইজ করে স্টার্ট করেছিলাম। তো বাই দিস টাইম প্যান্ডেমিক চলে আসলো। প্যান্ডেমিক চলে আসায় কিছুটা আমরা আমাদের প্র্যাকটিস এবং অন্যান্য কার্যক্রমে কিছুটা বাধার সৃষ্টি করে, যার জন্য কিছুটা মন্থর যাচ্ছে। তারপরেও আমি গান নিয়েই আছি, মিউজিক নিয়ে আছি, নতুন অ্যালবামের কাজ করছি, এভাবেই সময়টা কাটছে। জোস। যাক, আমরা তাহলে জানলাম, অনেকেই জানে না যারা, যে নোভা ব্যান্ড কিন্তু আবার ফিরে এসেছে আমাদের মাঝে। গত 1 বছর ধরেই তারা তাদের কার্যক্রম শুরু করেছিল, বাট ওই প্যান্ডেমিক এই সিচুয়েশনের কারণে যেটা একটু ব্যাহত হয়েছে। ইনশাল্লাহ সব সিচুয়েশন নর্মাল হলে আবার আমরা নোভাকে আমরা আগের মতো ফিরে পাবো এবং নোভার গান শুনতে পারবো স্টেজে। এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর। বাই দ্য ওয়ে ভাইয়া, আমরা কি একটা গান দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু শুরু করতে পারি? অনেকেই গান আহ, শোনার জন্য আসলে বসে আছে, অনেক রিকোয়েস্ট আসছে, বিভিন্ন রকমের অনেক গানের রিকোয়েস্ট আসছে। আমরা আহ, গান শুনবো, ফাঁকে ফাঁকে আপনার কথা শুনবো, গল্প শুনবো। গান, হ্যাঁ গান, গান তো অবশ্যই করব। গান করার ইচ্ছে নিয়ে আজকে আমরা বসেছি সবাই। অনেকেই এর মধ্যে ইন করেছে গানের জন্য। তো বা, আমার প্ল্যান ছিল অল্প কয়টা গান, কিন্তু আমি শুনছিলাম বেশ কিছু রিকোয়েস্ট চলে আসছে আসলে। আমার এত প্রিপারেশনে ছিল না। তারপর আমি যতটা পারা যায়, যেহেতু দর্শকদের রিকোয়েস্ট আছে, আমি চেষ্টা করব আহ, কিছু গান এর মধ্যে থেকেই করার জন্য। তো আজকে ওকে। আহ, আজকে যে গানটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, এটি আমাদের থার্ড অ্যালবামের গান। এটা একটু ফোক বেইজ গানটা। গানটা কত সাধে বানাই দুনিয়া। আমি এই গানটা দিয়ে শুরু করছি। ওকে, ফাইন। ঠিক আছে, কত সাধে বানায় দুনিয়া। কত সাধে বানাই দুনিয়া, করছো তুমি পুণ্যের মাজা, করছো তুমি পুণ্যের মাজা। শহর বন্দর নগর গড়াইয়া, করছো তুমি আজব কারবার, করছো তুমি আজব কারবার। ভালোবাসা দিলাই যদি সোনার ভুবন ভরে, ব্যথা কেন দিছো তুমি মানুষের অন্তরে। ভালোবাসা দিলাই যদি সোনার ভুবন ভরে, ব্যথা কেন দিছো তুমি মানুষের অন্তরে। আবার লইয়া যাইবা জানাই বন্দি পাখি রাস্তা নাই, করতে হবে নিজেই পারাপার, করতে হবে নিজেই পারাপার। মাওলা, করছো তুমি পুণ্যের মাঝার।
জাতি দিলা ধর্ম দিলা দিলা শান্তির আশা, ধ্বংসের নামে কেন হইল ভুবন সর্বনাশা। জাতি দিলা ধর্ম দিলা দিলা শান্তির আশা, ধ্বংসের নামে কেন হইল ভুবন সর্বনাশা। আবার মাছি খেলা কয়জনায় অন্ধার আনতে দুনিয়ায়, আন্ধার আনতে তোমারই দরবার মাওলা, আন্ধার আনতে তোমারই দরবার। করছো তুমি পুণ্যের মাজার, কত সাথে বানাই দুনিয়া, করছো তুমি পুণ্যের মাজার, করছো তুমি পুণ্যের মাজার। শহর বন্দর নগর গড়াইয়া, করছো তুমি আজব কারবার, করছো তুমি পুণ্যের মাজার। ধন্যবাদ সবাইকে। ওয়াও, জোস ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার কাছে এই গানটা শুনে। এই গানটা কি ভাইয়া থার্ড অ্যালবামের গান না? জি, এটা আমার, আপনাদের থার্ড অ্যালবামের? আচ্ছা হ্যাঁ আচ্ছা। এটা আমাদের থার্ড অ্যালবাম স্কুল পলাতক মেয়ে, ওই অ্যালবামটিতে এই গানটি করেছিলাম। লাইভে খুব একটা করা হয় না এই গানটি, তো এটা আজকে করলাম। রিজন হচ্ছে যখন আপনি এই প্রোগ্রামটা অ্যাড দিলেন, তখন আমারই এক ফ্যান একটু অসুস্থতা নিয়েই সে একটা কমেন্টস করেছিল যে আমি লাইভটা দেখবো, আমি খুব অসুস্থ, লাইভটা দেখবো, এবং আপনি যদি প্লিজ দয়া করে এই গানটা একটু শোনান। তো আজকে ওর জন্যই আমি এই গানটা গাইলাম, এবং আমি ওর আচ্ছা আচ্ছা। সুস্থতা কামনা করছি। সে খুব অসুস্থ, তো অসুস্থ নিয়ে হয়তো লাইভ দেখছে, ওর জন্য আমি গানটা করলাম আজকে অনেকদিন পরে। আচ্ছা আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। আহ, আহ, আমরা অনেকেই কমেন্টস করছেন বিভিন্ন অনেক গানের জন্য। কারণ আপনার এত গান, এত এত গান, এত ফেভারিট ফেভারিট গান, আসলে আমরা কোনটা রেখে কোনটা শুনবো, সবই শুনতে মন চাচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের সাথে অনেকেই আছেন। আহ মোহাম্মদ নাসিম হুসাইন দেখছেন, থ্যাংক ইউ ফজল ভাই। সিরাতুল মুস্তাকিম হাসান মুকিত লিখেছে ধন্যবাদ ফজল ভাইকে কত সাধে গানটা গাওয়ার জন্য। আহ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধন্যবাদ মোস্তাকিমকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং শোনার জন্য। আহ খান নিয়াজ রহমান বলছে, ফজল ভাই আসসালামু আলাইকুম, পালাই পালাই এবং স্কুল পলাতক মেয়ে এই দুইটা গানের অনুরোধ রইলো। আহ তারপর এদিকে রাজেশ রয়, পদ্মার পাড়ে শুনতে চাই ভাইয়া। সিরাতুল মুস্তাকিম লিখেছে, ধন্যবাদ ভাইয়া আমাকে মনে রাখার জন্য, আমার রিকোয়েস্টটা রাখার জন্য, আমি এখনো অসুস্থ। আহ ভেরি স্যাড নিউজ। আশা করি আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, সেই প্রার্থনাই করছি। এদিকে ভাইয়া আগে কিছু রিকোয়েস্ট ছিল, রেবেকা শিল্পীর কিছু রিকোয়েস্ট ছিল। আহ স্বপ্নরানী, রাখাল ছেলে, দ্যুতি, তারপর মাসুদ পারভেজের ছিল প্রতিমার ছবি গানটা। তো আকাশ পথে মোরা নভোচারী রাজেশ রায়, এরকম অনেক অনেক আহ্বান গানের একজন করেছেন মোহাম্মদ নাসিম হোসাইন। তো এরকম অনেক রিকোয়েস্ট আছে, আপনি আজকে আমাদের গান শোনাবেন, আমরা আসলে আজকে কথা কম বলি। আচ্ছা ভাইয়া, আমি একটু ছোট্ট করে একটু জানতে চাবো আপনার, আমরা তো আপনাকে ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি, লাইক আমি আমার মতো অনেকেই। তো আমরা কিন্তু মানে অনেকেই জানি না যে আপনার কিভাবে এই গানে আসা, হ্যাঁ, কিভাবে গানের প্রতি ইন্সপায়ার হওয়া এবং এই গানের জগতে কিভাবে আপনার আসা, আমরা একটু জানতে চাবো আসলে আপনার এটা কাছে। একটা ইন্টারেস্টিং,
হ্যাঁ, অবশ্যই। এই গানের গানের জগতে আসাটা এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি ইনফ্যাক্ট ছোটবেলায় উম, একটু ধর্মীয় পরিবারে, আমার ধর্মীয় পরিবেশে আমার জন্ম, এবং ধর্মীয় একটু আহ, আহ, এই ধর্মভীরু পরিবারে যেটাকে বলা যায়। তো এটা আমি সেখানে জন্মানোর পরে ছোটবেলায় আমাকে গড়ে তোলা হয়েছিল। আমি কোরআন শরীফের হাফেজ হব আর কি। কোরআন আচ্ছা। শরীফ পড়তে হবে। তো সেই মোতাবেক আমি শুরুও করলাম। প্রথম পারা যেটা আছে কোরআন শরীফের, সেটা মুখস্থ করলাম। তো সেখানে আহ, এই কোরআন আর রিসাইটিং যেটা আর কি, সেটার প্রতিযোগিতা হতো তখন জাতীয় পর্যায়ে। আমি সিলেক্ট হলাম তিনজনের মধ্যে, সিলেক্ট হলাম। তখন জাতীয় দিবস ফাইনাল কম্পিটিশন হওয়ার কথা ছিল, সেদিন আমি এখান থেকে পলায়ন করলাম আর কি, ওখানে গেলাম না। আচ্ছা আচ্ছা। না যে ভেরি আমি ইন্টারেস্টিং। স্কাউটিং এ স্কাউটিং স্কাউটিং করার জন্য গেলাম স্টেডিয়ামে। তখন স্টেডিয়ামে ন্যাশনাল প্যারেড ছিল, জাতীয় বিজয় দিবসের প্যারেড। তো ওইখান থেকে এই আমার টার্নিং আর কি। তো এরপরে আহ, তখন আজম খান বেশ পপুলার সারা বাংলাদেশে। আচ্ছা ব্যান্ড মিউজিক যেটা, তখন এটা পপ নামে পরিচিত ছিল আমাদের কাছে, আমরা ছোটবেলায় এটা পপ বলেই জানতাম। তো আজম ভাইকে দেখতাম গান করতে, তখন তো তিনি খুব সুপারস্টার বাংলাদেশে, আমাদের সবার ড্রিম। এইটা দেখেই আমার ছোটবেলায় তারপরে স্কাউট ক্যাম্পে মৌচাকে, তখন মৌচাকে একটা ক্যাম্পিং হতো, ন্যাশনাল ক্যাম্পিং, স্কাউট ক্যাম্পে আজম ভাই আসলেন। আমাদের ফাইনাল যে ক্যাম্প ফায়ার হয়, সেই ক্যাম্প ফায়ারে আজম খান আসলেন। এবং সেটা একটা, আমি কি বলবো আসলে, একটা আমি আমার একটা আহ, অভিভূত হয়ে গেছে ওনাকে সামনাসামনি দেখে। উনি গান গাচ্ছেন স্টেজে, আসি আসি বলে তুমি আর এলে না, আলালো দুলাল, এই জাতীয় মানে গানগুলো উনি যখন গাচ্ছিলেন, তখন আমার ভেতরে, আমি এটা বোঝাতে পারবো না, আমি গাইতে পারতাম। তো যাই হোক, স্কুলের গন্ডি পেরিয়ে আমি কলেজে যখন আসলাম, কলেজে আজমজি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে গেল। সেকেন্ড ইয়ারে আমার এক ক্লোজ ফ্রেন্ড, ওই সময়কার চেষ্টা যে ছেলে ছিল, ওর নাম সম্ভবত রিন্টু। তো ও একদিন কলেজে একটা একুস্টিক গিটার নিয়ে আসলো। গিটার নিয়ে ক্যান্টিনে আমরা বসে গান গাচ্ছি, ও আসি আসি গানটা গাইলো। এই আমার মিউজিকের প্রথম আহ, মানে প্রথম কোনোভাবেই হোক। তো আমি পুরান ঢাকার ছেলে, পুরান ঢাকার থেকে ওর বাসায় এসে এসে মিন্টি রোডে ওর বাসায় যে আমি গিটার শিখতাম। তো এক সময় গিটার হাতে আসার পরে খুব স্ট্রাগল করতে হয়েছে এই মিউজিকে ঢোকা আর কি। তারপরে আচ্ছা। ওর সাথে ব্যান্ড করা, আরো কিছু ছেলেপেলের সাথে একসাথে ব্যান্ড করা, এই শুরু হলো মিউজিক। মানে জাস্ট অপোজিট, রিভার্স ট্র্যাকে চলে আসলাম আর কি। জোস একটা এভাবেই কাহিনী আমরা মিউজিকের আজকে হাতে শুনলাম। খড়ি। আমার নিজেরও ভাই জানা ছিল না, আমার আপনি চাইল্ডহুড হিরো ওয়ান অফ। বাট আপনার আসলে কিভাবে মিউজিক আসা, অনেক কিছুই জানার ইচ্ছা ছিল। আর আপনি যেহেতু অনেক বছর ধরেই একটু মিউজিক থেকে ডিটাচ ছিলেন মাঝখানে, হ্যাঁ, তো ওই সূত্রে আসলে আমরা অনেক কিছুই জানি না। এখন আহ, আসলে আমরা চাইবো যে আপনি সবসময় আমাদের কাছে এখন আবার টাচে থাকেন। আমরা আসলে মিস করি আমাদের সেই ছোটবেলার যারা ফেভারিট সিঙ্গার এবং যাদের গান শুনে আমরা বড় হয়েছি, যাদের ফেভারিট ফেভারিট গানগুলো, ওগুলো আবার শুনতে চাই। তো অনেক ভালো লাগবে আর কি আপনারা অবশ্যই। আবার ফিরে আসলে। আমি যে আমি আসলে যেটা হয়েছিল আমার, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছি, লেখাপড়া করেছি, আম, তো গানটা পেশা হিসেবে নেওয়ার মতো পরিবেশ আমাদের সময় ছিল না। আমরা যখন মিউজিকটা স্টার্ট করি, একটা শখের বসে আমরা গান গাচ্ছিলাম, গান করতাম। বেশ কয়েকটি অ্যালবামও রিলিজ করেছিলাম, আহ্বান, রাজাকারের তালিকা চাই। তো এর পরে আমি পেটের তাগিদেই আর কি সার্ভিসে জয়েন করি, সরকারি চাকরি। আপনি জানেন, এটা সবাই জানে, চাকরিতে প্রচুর পরিশ্রম করতে হয় নিজের ক্যারিয়ারের জন্য।
ওই সময়টাতে আমার মিউজিকের একটা ব্রেক হয়। তারপরেও আমি ওইখান থেকেও চাকরি করা অবস্থাতেও আমি আমার ভালো একটা অ্যালবাম রিলিজ করেছিলাম, স্কুল পলাতক মে, থার্ড অ্যালবাম। ফোর্থ অ্যালবাম ভাইসো, এরপরে ঠিকানা, বেশ কয়েকটা অ্যালবাম আমি সার্ভিস করতে করতে রিলিজ করেছি। মাঝে মধ্যে ছোট করতাম, তবে অতটা সময় পাওয়া যেত না। তো যাক, তারপরে এখন যেহেতু অবসর সময়ে আছি, আহ, এখন আবার মিউজিকে ফিরে আসছি। আমি সবার কাছে দোয়া চাইবো আমার জন্য, যাতে আমি আবার মিউজিকটা আগের মতো করতে পারি আর কি, চালিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ আমরাও আপনার সাথে আছি, এবং আমরাও চাই যে আপনি আবার শুরু করেন, আমাদের মাঝে আবার ফিরে আসেন। আমরা আপনার আগের সেই উদ্যমতা, হ্যাঁ আগের সেই যে আমাদের শরীরে শিহরিত একটা ইয়ে আসতো আপনি স্টেজে উঠলে, ওই জিনিসটা আবার আমাদের মধ্যে ফিরে আসুক। ভাইয়া, আমাদের এখানে আরো বেশ কিছু কমেন্টস আসছে। আমি কমেন্টস একটু পরে যাচ্ছি, আরেকটা গান শুনে আসি, কারণ আসলে গানগুলা আমি কথা বলতে গেলে গানগুলা আসলে শোনা হবে না, মিস হয়ে যাবে। তো আমরা একটা গান শুনে তারপর আবার আমি কমেন্টসে ফিরে আসছি। আজকে তো মানে আমার তো এই প্রোগ্রামটা দেখে আমার ধারণা ছিল যে একটা বা দুইটা গান হার্ডলি করা হয়, কিন্তু এত গান করতে গেলে কথা বলে বলেই সময় কাটালে মনে হয় ভালো হয়। তারপরেও ঠিক আছে, আমি আর কিছু গান চেষ্টা করব করার জন্য। আমার আসলে আহ, ওইভাবে রেডি করা হয় নাই। আচ্ছা আমি আচ্ছা। ভেবেছিলাম একটা বা দুইটা, তো অসুবিধা নাই। ঠিক আছে, আমি এখন একটা গান করি। আহ, কোন গানটা করব? উম, আচ্ছা, আমি এখন স্কুল পলাতক মেয়ে গানটা করি, এরপর আরো কিছুক্ষণ কথা বলা যাবে। হুম। শিওর, শিওর শিওর। রেশমি চুড়ি হাতে এলোমেলো চুল, স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল। দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হাই, এভাবে কি তার সাথে প্রেম করা যায়? বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর, ব্যথায় ভরা পা। তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাঁশরে, কত ফাগুন যাই বলো কি করি। তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাঁশরে, কত ফাগুন যাই বলো কি করি। রোদ জল শিউলি তলায় গোহায়, তোমারই পথ চেয়ে দিন কেটেছে। এই চোখ যত দূরে দৃষ্টি মিলায়, শুধুই চোখ মোট সাথী খুঁজেছে। রোদ জল শিউলি তলায় গোহায়, তোমারই পথ চেয়ে দিন কেটেছে। এই চোখ যত দূরে দৃষ্টি মিলায়, শুধুই চোখ মোট সাথী খুঁজেছে। বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর, ব্যথায় ভরা পা। তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাঁশরে, কত ফাগুন যাই বলো কি করি। তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাঁশরে, কত ফাগুন যাই বলো কি করি।
রোজ তুমি স্কুল পালায় পালায় হাত দুটি ধরে মোড়ে পুজো দিয়ে বলতে স্কুল ব্যাগ চুরে ফেলে দিয়ে শুধুই গিটার গিটারে ঝড় তুলতে রোজ তুমি স্কুল পালায় পালায় হাত দুটি ধরে মোড়ে পুজো দিয়ে বলতে স্কুল ব্যাগ চুরে ফেলে দিয়ে শুধু গিটার গিটারে ঝড় তুলতে বুঝেও না বুঝ তুমি গেছো বহুদূর ব্যথায় ভরা তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করে তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করে বৃষ্টি চুরি হাতে এলো মেলো চুল স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল দূর দূর কাঁপে বুক যদি দেখে হাই এভাবে কি তার সাথে প্রেম করতে চায় বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর ব্যথায় ভরা তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করে তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করে স্কুল পলাতক ওয়াও ভাইয়া, ওয়াও। আসলে আমরা সেই আর্লি 90s, লেট 80s ফিরে গেছি। হ্যাঁ, ওই সময়কার, ওই সময়ের যেই আহ, আপনার আপনার ভয়েসের যেই ইয়েটা ছিল, কি বলে এটাকে, অ্যাপ্রোচটা ছিল, সেম, এখনো সেমই আছে। একজন অলরেডি কমেন্টস করেছে, আমিও সেটাই ভাবছিলাম যে ভাইয়া কিভাবে এত বছর পরেও আগের সেই ভয়েসটা ধরে রেখেছেন এখনো আগের মতোই। ওইটাই আসলে আমাদের কাছে আজকে জানবো, আপনার কাছে টেকনিকটা জানবো আমরা যারা আসলে টুকটাক চেষ্টা করি গান গাওয়া, যে কিভাবে গলাটাকে ভালো রাখা যায়। আমাদের এখানে খান নিয়াজ রহমান একটা কমেন্টস করেছেন ভাইয়া, সেটা হচ্ছে ফজল ভাইয়ের কণ্ঠ এখনো সে আগের মতোই আছে, এবং ব্যথায় ভরা মন এই জায়গাটা অনেক হাই, হাই পিচ, হাই পিচে, যা শুনে আবারও মুগ্ধ হলাম, অনেক ভালোবাসা ভাইয়া। আসলে এই সেম কোশ্চেন ব্যাপারটা আমারও, আসলে আমি সেটাই ভাবছিলাম যে ভাই এত হাই পিচে আপনি কিভাবে এখনো মেনটেন করেন আপনার ভয়েসটা। আম, আসলে গলার ব্যাপারে আমি খুব একটা যত্নশীল না। এটা যে কিভাবে থাকে হয়তো বা আছে আর কি। তবে আমি হাই পিচে গাওয়ার জন্য, গান করার জন্য একটু স্টেমিনার যেটা ব্যাপার আছে, সেটা একটু আমি মেনটেন করি যতটা পারা যায়। এক্সারসাইজ করা, একটু আহ, শরীর চর্চা করা, যেটা একটু জগিং করা, রেগুলার নিয়মিত যেটা, এটা আমি করি। আর খুব মেনটেন করে চলা। তো এইভাবে হয়তো গলাটাও আলা আগের মতো রেখেছে। আর দর্শকদের ভালোবাসা এবং দোয়া গাইতে পারি যতদিন পারবো। সবার দোয়া নিয়ে যতদিন পারবো আমি গান করবো আর কি। তবে গলার প্রতি খুব একটা ইনশাআল্লাহ। যত্নশীল আমি না। আর একেবারেই করা হয় না, মাঝে মধ্যে গান টান করি আর কি। ছোট হলে একটু প্র্যাকটিস ট্যাকটিস করি, তারপরে করার চেষ্টা করি। জি ভাই, আসলে আপনার ভয়েসের এটা আসলে প্রশংসা করতেই হয়, কারণ মানে একটা এত বছর ধরে আফটার এইজ আপনি যে ভয়েসটা এখনো ধরে মানে কিভাবে আছে, ওইটাই আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে যে আপনি সেই মনে হয় যে আগের সেই ফজল ভাইকে আমরা ফিরে পাচ্ছি, সেই সেম ভয়েস, সেম টোন। এটাই ভালো লাগে, অনেক ভালো লাগে ভাইয়া। এখানে অনেক কমেন্টস আসছে। ধন্যবাদ। আহ ইফতি ইভান লিখেছে, এই একটা গান আমাকে খুব বড় করে নাড়া দেয়।
আপনি ফিরে আসেন তাড়াতাড়ি, অনেক কিছু করা বাকি এখনো আমার। আমার ছোটবেলা ফিরে পেলাম, অনেক ভালোবাসা নিবেন স্যার। ইফতি ইভান। এফসিএভারকে ধন্যবাদ। আমি ফিরে আসছি, মিউজিক নিয়ে আবার পুরোপুরি কাজ করছি, এবং আমি আবার কামব্যাক করেছি, নোভা আবার কামব্যাক করেছে। তো সবাই, ইফতি এবং অন্য যারা আছে সবাই দোয়া করো আমাদের জন্য, নোভার জন্য দোয়া করো বিশেষভাবে, যাতে আমরা আহ, তোমাদের জন্য ভালো কিছু কাজ দিতে পারি এবং ভালো কিছু করতে পারি। আহ ধন্যবাদ ভাইয়া। সিরাতুল মুস্তাকিম হাসান মুফিদ লিখেছে, ফজল ভাইয়ার কণ্ঠে যেন চির অম্লান, ওনার ম্যাক্সিমাম গানগুলা এনার্জেটিক। ডেফিনেটলি। আহ এখানে উনি আবার লিখেছেন, আরো একটা অ্যালবাম কি পাবো আমরা? সেটা আমরা আসছি ভাইয়ার কাছে, আমাদের কোশ্চেন থাকবে, তারপরে ভাইয়া বলতে চাইলে বলতে পারেন অ্যালবামের ব্যাপারে, সামনে কি কোনো অ্যালবাম পাচ্ছি কিনা। ডেফিনেটলি, ডেফিনেটলি আমাদের অ্যালবাম আসবে, আসছে। আহ, আসলে আমাদের লাকটা খুব একটা ফেভার করছে না, অ্যালবামটা আরো আগে রিলিজ করার কথা ছিল, যে কোনো কারণেই হোক। আহ, আমরা একটা ভালো সময়ের জন্য ওয়েট করছি। আমাদের কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, গানগুলো নতুন গানও হয়ে গেছে, কয়েকটা গান আমরা এর আগে টিভিতে করেছি, লাইভ পারফর্ম করেছি। তো ডেফিনেটলি সবার কাছে আমার দোয়া চাওয়া থাকবে, যাতে আমরা ভালো কিছু কাজ নিয়ে এবার নতুন একটা অ্যালবাম রিলিজ করতে পারি। আহ, অবশ্যই অনেকে অপেক্ষা করছে, অনেকেই আমাকে বলে যে একটা নতুন অ্যালবামের জন্য। তো আমিও চেষ্টা করছি, অবশ্যই অ্যালবাম আসবে, নিরাশ হওয়ার কিছু নাই। আমরা নতুন একটা অ্যালবাম ভালো একটা সময় রিলিজ করবো অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখানে আমি আপনার কাছে একটা প্রশ্নে যাবো, ওই গানটা নিয়ে, একটু আগে যে গানটা আমরা শুনলাম। অবশ্যই। সে তার আগে আমি দু একটা কমেন্টস একটু পড়ে নিচ্ছি, কারণ কমেন্টস নিয়ে আমার কাছে অনেকে অভিযোগ করেন আমি কমেন্টস পড়ি না। আসলে কমেন্টস পড়ার সময় পাই না, আসলে গান শুনে কথা বলে এত সবার কমেন্টস পড়লে আসলে একটা তো সীমিত সময়ের মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হয়। যাই হোক, রাইট। মোহাম্মদ মনির হোসাইন লিখেছেন, প্রথম দিকের অ্যালবামে রোখে আলাদিন কিংবা রাজাকারের তালিকা চাই এর মতো গান পরের দিকে আর পেলাম না কেন? ভাইয়া কি কিছু বলতে চান? আহ, হ্যাঁ, আসলে যেটা হচ্ছে, আমাদের যে সময়টা ছিল তখন আমরা তো আহ, তারুণ্যের মধ্যে ছিলাম। আহ, কিছুটা আহ, কিছুটা দুঃসাহস নিয়ে গানগুলা করতে হয়েছে আমাদেরকে তখন। রোখে আলাদিন এই গানটি ছিল তৎকালীন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লেখা, এরশাদেরই সময় আমরা এই গানটি করেছিলাম, এবং এটার সেকেন্ড পার্টও বের করেছিলাম। এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এই গানটি নিয়ে আহ, সর্বত্র কনসার্ট করেছি। অনেক অসুবিধা হয়েছে। তো এরপরে এরশাদ যাওয়ার পরে আমরা রাজাকারের তালিকা চাই গানটা, এটা আমার অনেক দিনের স্বপ্ন, কারণ আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমার মতো অনেকেই মুক্তিযুদ্ধ দেখেছে, যারা আজকে আছে অনেকেই মুক্তিযুদ্ধ দেখেছে, যারা দেখেনি তারাই আমাদের মূল লিসনার ছিল। তো আমার একটা স্বপ্ন ছিল যে যারা মুক্তিযুদ্ধটা দেখেনি, যারা মুক্তিযুদ্ধের পরে যাদের জন্ম, তাদেরকে মুক্তিযুদ্ধটা একটা স্টোরির মতো বলে যাওয়া, এবং এটার একটা মেসেজ, যেটা রাজাকার তখন যারা রাজাকার ছিল তাদের যে নির্যাতন এবং তাদের যে দেশদ্রোহী কাজ, জাতির বাঙালি জাতির বিরুদ্ধে তাদের যে ভূমিকা, সেইটাকে আমি গানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম। এটা আমার স্বপ্ন ছিল এবং আমি সেটা করেছিলাম, চেষ্টা করেছি। এখানে আমি সবসময় স্মরণ করব মাসুদ ভাইকে, যিনি আমাকে সেই সময় এবং পরবর্তী সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। আহ, তার তার সাহসের এবং তার অনুপ্রেরণায় আমরা কাজটি করতে পেরেছি, নোভা করতে পেরেছে। তো এই রাজাকারের তালিকা চাইটা আমরা তখন করেছিলাম উম রাজাকারদের সময়েই আর কি, বলতে গেলে। পরবর্তীতে আহ, বয়স বেড়েছে, দায়িত্ব বেড়েছে, ফ্যামিলি হয়েছে, অনেক ইচ্ছা আছে এই ধরনের কাজ করার, কিন্তু পরিবেশ পরিস্থিতি এটা সবাই বুঝে আসলে। তো আমি চেষ্টা করব এই ধরনের গান পরবর্তীতে আরো যাতে করা যায় আর কি, সময়ের প্রেক্ষাপটে। ইনশাআল্লাহ।
আমরা শুনে নিলাম আসলে। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, ভাইয়ার কাছে শুনে নিলাম আসলে ঘটনাটা কি। কারণ অনেকেই আসলে ওয়েট করেন ভাইয়ার কাছে অনেক কিছু পাবে এই টাইপের গান টান, কারণ এগুলো শুনে আমরা আসলে বড় হয়েছি অনেকেই। উম থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি আরেক দু একটা কমেন্টস নিয়ে নিচ্ছি। তাসলিমা রহমান রমি লিখেছেন, উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সো লং, ফাইনালি ইটস ওভার। সেটাই, আজকে আমরা ভাইয়াকে পেয়ে গেছি ফাইনালি। আহ আহমেদ সৌরেন লিখেছে, লুকিং ভেরি ইয়ং আব্বা। সৌরেন কমেন্টস করেছে। বড় ছেলে এখন নোভাকে এবং আমার মিউজিকটাকে আসলে ওরাই বাঁচিয়ে রেখেছে। ওরা আমার দুই ছেলে সৌরেন এবং শ্রাবণ। তো একটু আগে হয়তো আপনি দেখছিলেন আমার যে ডিফিকাল্টিস গুলা ছিল। আহ, হ্যাঁ, হ্যাঁ। ওরা ওরা মানে সবকিছু ওভারকাম করে আমাকে জাস্ট এই যে প্লেস করলো আর কি। এখন মিউজিক টেকনিক্যাল ব্যাপারগুলো এখন ইয়াং জেনারেশন যারা আছে ওরা অনেক ভালো বুঝে, তো ওরা এগুলা করলো। ও আমার সব সময়ের অনুপ্রেরণা দেয় এবং আমাকে হেল্প করে। আহ, তো ও আহ, আসলে কি বলবো, ভালো সন্তান পাওয়া, এটা 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 অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। যে এটা ভাগ্যের অনেক বড় ব্যাপার একটা নিয়ামত ভাইয়া, বলবো আমি। যে আল্লাহর অনেক বড় আল্লাহর অনেক নেওয়া। বড় একটা নিয়ামত। জি জি, আমরা সবসময় উই আর ভেরি প্রাউড আমার দুই ছেলে। আহ, আহ, মানে আমরা আমি এবং আমার মিসেস আমরা খুব প্রাউড ফিল করি ওদেরকে নিয়ে। দে আর ভেরি হেল্পফুল এবং ভেরি কোঅপারেটিভ আমাদের মিউজিকের ব্যাপারে। অবশ্য ওরাও মিউজিক করে দুইজনেই, তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি ওদের জন্য। ওরা ভালো মিউজিক করে, ওরা যাতে আরো ভালো কিছু করতে পারে। সবাই দোয়া করবেন আর কি। অবশ্যই ভাইয়া, আমি দোয়া করছি, এবং আমার সাথে আমাদের সব অডিয়েন্স যারা আছেন, আমাদের ভিউয়ার্স সবাই ইনশাল্লাহ, যারা দেখছেন এবং সামনে দেখবেন, আমরা সবাই দোয়া করি, সবাই দোয়া করবো ইনশাল্লাহ। ভাইয়া, আমরা একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনার ফ্যামিলির এই এটা উঠেছে সৌরেন, ওদের ও মানে ওদের একটু যদি ডিটেলসটা একটু বলতেন, মানে মিউজিকের এখনকার কি পজিশন ওদের। হ্যাঁ, সৌরেন বড় ছেলে। ও ও ও এবার ফাইনাল ইয়ারে আছে, ফোর্থ সেমিস্টারে। বিইউপি তে পড়ছে, বিবিএ জেনারেল করছে, শেষ করবে। তো ওর ফাইনাল এক্সাম হচ্ছে। পাশাপাশি যেহেতু মিউজিক এনভায়রনমেন্ট থেকে ওর গ্রুমিংটা হয়েছে একটা মিউজিকের ইয়া থেকে, মিউজিক করছে। আহ, ও ইদানিং কিছু ওই যে এখন যে ড্রামা গুলা হচ্ছে, নাটক, এখানে কাজ করে। নিজের ব্যান্ড আছে, পাশাপাশি আমার সাথে লিড গিটার বাজায়। উম, আর সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। ছোট ছেলে আহমেদ শাবাব, ওর ডাকনাম হচ্ছে শ্রাবণ। ও বাজায় আমার সাথে, ও গিটার প্লে করে। ও এবার এসএসসি শেষ করে এইবার এইচএসসি তে অ্যাডমিশন নিল। বিএফ শাইন কলেজ তেজগাঁতে আছে, তেজগাঁতে অ্যাডমিশন করছে, ক্লাস করছে। ও ভালো মিউজিক করে। তো এই দুই ছেলে আমার সাথে বাজায়, মিউজিক করে, লেখাপড়া করে, ফ্যামিলিতে সময় দেয়। আমরা একসাথে বেশ ভালোই গান টান করি সবাই একসাথে। এটা একটা আসলে এক্সেপশনাল আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য। অনেক। উম, আহ, আসলে এটা এভাবেই আপনার আর উম, সেটাই ভাইয়া, ওইটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এটা অনেক আনন্দদায়ক এবং অনেক ভালো লাগায়। হ্যাঁ, একটা ফ্যামিলিতে আপনি আপনার জেনারেশন বা মানে ওরা যে এটাকে ধরে রাখতে পারছে, ধরে রাখার ইচ্ছা জাগে মনের ভিতরে, এবং আপনার সাথে কন্ট্রিবিউশন করছে মিউজিক রিলেটেড সবকিছুতে, এটা আসলে অনেক আনন্দের একটা ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা ফজল ভাইকে দেখবো স্টেজে উঠছে, সাথে দুই ছেলে গিটারিস্ট, এবং সব ফজল ভাইও গিটারিস্ট। এটা হচ্ছে মজার, আর কোনো কিছু হতে পারে না। এটা আসলে অনেক আনন্দের একটা ব্যাপার হবে আমাদের জন্য। আমি জানি না হ্যাঁ, কবে এটা আপনার শো দেখতে পারবো, কবে সিচুয়েশন নর্মাল হবে, বাট আই হোপ একদিন হবে ইনশাল্লাহ, আমরা দেখবো সামনাসামনি। ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ। বাই সেই দিস টাইম সাথে আমরা অনেক বাই দিস টাইম আমরা অনেক কটা শো করেছি। দুই ছেলে বাজিয়েছে আমাদের সাথে, আচ্ছা, আচ্ছা। একসাথে আমরা প্লে করেছি। তো যাক, নেক্সট আহ প্যান্ডামিক গেলে বা এই সিচুয়েশন ঠিক নর্মাল হলে আমরা আবার আবার স্টেজে আসবো, স্টেজ মাতাবো ইনশাল্লাহ। দ্যাট ওয়াজ গ্রেট। এটা শুনে ভালো লাগলো যে আপনারা অলরেডি স্টেজ শো করেছেন একসাথে।
ওদের প্রতি ওদের জন্য আমার থেকে আমার এবং আমার সব দর্শক যারা ভিউয়ার্স আছেন সবার পক্ষ থেকে আপনার দুই ছেলে সৌরেন এবং শ্রাবণের প্রতি আমাদের অনেক ভালোবাসা, এবং ওদেরকে আমরাও আপনার মতো মাঠে মাঠে দেখতে চাই সবসময়। আহ এই আর কি ভাইয়া। আর যেটা হচ্ছে আহ আরো দুই একটা কমেন্টস পড়ে আমরা আরেকটা গানে পড়ে চলে যাবো ভাইয়া। খান নিয়াজ রহমান লিখেছে, সবুজ ভাইকে ধন্যবাদ আমাদের চাইল্ডহুড হিরোকে লাইভে নিয়ে আসার জন্য। উম জামশেদ আবেদিন, আহ্বান অ্যালবামের ডক্টর আতিকুল্লাহ প্লিজ। আতিকুল্লাহ আমারও অনেক ফেভারিট একটা গান। উম, আহ, ভাইয়া এই আরেকদিন হয়তো। হ্যাঁ, আতিকুল্লাহ গানটা নিয়ে আমাদেরকে একটু স্টোরিটা বলেন। একটু মানে আচ্ছা এটা আসলো কিভাবে? আচ্ছা। আসলে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা তখন ফার্স্ট অ্যালবাম কাজ করছি ফার্স্ট অ্যালবামের 87-এ। তো 88-এ বন্যা হলো। বন্যাতে তখন আমরা আমাদের কাজটা কিছুটা রেকর্ডিংটা বন্ধ থাকলো। তো ওই সময় ঠিক আমার কিছু ডেন্টাল প্রবলেম দেখা গেছিল, দাঁতে প্রচন্ড ব্যথা। তো আমি পুরান ঢাকাতেই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট একটা মেডিকেল আছে। তো যেহেতু বাসার কাছে, একেবারে বাসার কাছে বলতে গেলে একটা লেন পরেই, তো ওইখানে গেলাম, ডেন্টাল ডিপার্টমেন্ট যেটা আছে। তো ওইখানে যে একজন ডাক্তার পেলাম, ডাক্তার আতিকুল্লাহ। তো ডাক্তার সাহেব প্রচন্ড, আসলে সরকারি চাকরিতে যা হয়, দাঁতে প্রথম কিছুটা স্কেলিং করলো, করার পরে টুকটাক কাজ করে ছেড়ে দিয়ে বললো, একটা ডেট দিল, আবার সেই ডেটে গেলাম, পরে আবার 2 সপ্তাহ পরে ডেট। মানে এইভাবে কন্টিনিউয়াসলি উনি আমাকে ঘোরাচ্ছে, শুধু স্পিন করাচ্ছে, ঘোরা স্পিনের মধ্যে রাখলো। এরপরে আমি চিন্তা করলাম যে না, এই ডাক্তার দিয়ে আমার কাজ হবে না। প্রচন্ড, এরপর একদিন আমার সাথে প্রচন্ড ঝগড়া, পাড়ার ছেলে, পাড়ার ইয়াতে। তো ওই ডাক্তার ভদ্রলোক আবার তৎকালীন বেশ মাস্তান, বিরাট এক মাস্তানের খালু বা দুলাভাই, সামথিং লাইক দ্যাট আর কি। সেটা ছিল তিব্বত, লোটন ঝোটন তিব্বত, এদের রিলেটিভ। তো তাদের ভয় দেখালো, তো যাই হোক, তাদের ভয় দেখালো, আমিও কিছুটা কিছুটা বললাম যে ঠিক আছে, তোমাকে সাহায্য করা যাবে। তো বাসায় এসে হঠাৎ মাথায় চাপলো, তখন তো গানের মধ্যেই আছি। বাসায় এসে কি করব, তো 1 লাইন 2 লাইন করে এই আতিকুল্লার তার পুরো স্টোরিটাই লিখে ফেললাম, লিখে তো যা হলো, ওর দাঁতের হিস্ট্রি এবং ডাক্তারের ইয়াটা করে, তো ওই অ্যালবামে আমরা রেকর্ড করে এটা আহ, বাজারে ছেড়ে, পরে এরপরে যখন রিলিজ হলো, তখন তার চেম্বারে, মানে ওই হসপিটালের চেম্বারে আমি একটা অ্যালবাম দিয়ে আসছিলাম তার টেবিলের উপরে রেখে, যে সে যাতে এটা শুনে। অবশ্য জানি না এরপরে কি হয়েছে। তো এইটাই ছিল এই গানের মূল হিস্ট্রি আর কি, ব্যাকগ্রাউন্ড। জোস একটা হিস্ট্রি শুনলাম ভাইয়া, কারণ গানটা ছোটবেলা থেকে শুনে আসছি। আসলে এটার পিছনে যে এরকম একটা ঘটনা থাকতে পারে এটা আমার জানা ছিল না। আই থিঙ্ক আমার সাথে আমার যারা ভিউয়ার্স আছেন, যারা ফ্রেন্ডস আছেন, যারা দেখছেন, সবাই মজা পাচ্ছেন আমার মতো। আমি আসলে হাসি থামায় রাখতে পারতেছি না, এত মজার একটা স্টোরি গানটা দিয়ে। আর যারা আসলে গানটি শুনে নাই, আই থিঙ্ক সবাই শুনেছেন, যারা শুনে নাই আমি সবাইকে বলবো প্লিজ গানটা একবার শুনবেন। আজকে তো স্টোরিটা শুনলেন, গানটা শুনে আপনার লিরিক্সটা মিলায় দেখেন যে কত মজার হতে পারে জিনিসটা আসলে। যারা শুনেছে অলরেডি তারা তো মজা পাচ্ছেই আমার মতো, কারণ গানটার লিরিক্সটাই ছিল অনেক মজার। ডেফিনেটলি টিউনটা অনেক ভালো ছিল। থ্যাংকস এ লট ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই মজার একটা ব্যাপার। আসলে লাইভে না আসলে বা এই যে আপনার সাথে না জয়েন করলে অনেক কিছু অজানা থেকে যেত আর কি, যেটা আজকে জানছি, কারণ এরকম জানা হয় না। রাইট। উম ইফতিহান লিখেছিলেন, এই মানুষটা সবসময় আমাদের হিরো। অবশ্যই, ডেফিনেটলি আমাদের হিরো। আহ মোহাম্মদ নাসিম হোসেন লিখেছেন, থ্যাঙ্কস সবুজ ভাই, আই লাইক ইউর স্লিপ নট টি শার্ট ব্র। থ্যাঙ্কস এ লট, আপনাকেও থ্যাঙ্কস। শায়লা শারমিন, থ্যাঙ্কস ইউ অপু ভাই। অপু ভাইটা কাকে মিন করেছে আমি বুঝি নাই ভাইয়া। আহ ও, জামশেদ
বাই দ্য ওয়ে, জামশেদ আবেদিন লিখেছে সবুজ ভাই আজকে পিঙ্ক পিঙ্ক ফ্লয়েডের টি শার্ট হইলে ভালো হইতো। ফজল ভাই পিঙ্ক ফ্লয়েডের ফ্যান। ভাই আমার কাছে নাই। আমিও জানি ফজল ভাই পিঙ্ক ফ্লয়েডের ফ্যান। আর আমার কাছে আছে ভাইয়া দুইটা, স্লিপ নট আর একটা ছিল লেড জ্যাপলিনের, মানে আমার মনে হয়, বাট ওটা খুঁজে পাচ্ছি না, এটাই আছে অবশিষ্ট। খুঁজে পেলাম আজকে অনেক, এটা কিন্তু অনেক বছর আগের টি শার্ট ভাইয়া। আহ আচ্ছা ভাইয়া, পিঙ্ক ফ্লয়েড নিয়ে যেহেতু কথা আসছে, আমরা একটু ফিরে যাব সেখানে। আমরা জানি যে আপনি অনেক স্টেজে অনেক সময় করেনও, পিঙ্ক ফ্লয়েডের অনেক আপনি ভক্ত, এবং আমরাও অনেক পিঙ্ক ফ্লয়েডের ভক্ত। যারা নোভার ভক্ত জি অনেকেই জি, পিঙ্ক ফ্লয়েডের ইনফ্যাক্ট সাথে কিছু একটা। ইনফ্যাক্ট পিঙ্ক ফ্লয়েড, হ্যাঁ। জি ভাইয়া, বলেন বলেন বলেন। এই আসলে আমার মিউজিকটা, আমার মানে মিউজিকের স্বপ্নটা, মূল যে মিউজিকের যে বীজটা, সেটাই আমি বপন করে দিয়েছে আমাকে পিঙ্ক ফ্লয়েড। আমার জীবনের প্রথম গান যেটা শুনেছি, এনাদার ব্রেক ইন দ্য ওয়াল, সেটা পিঙ্ক ফ্লয়েডের গান ছিল অনেক ছোটবেলায়। তো আহ, ওই গানটা থেকেই, এবং রজার ওয়াটার্সের তার লাইফ স্টাইল, তার লেখা, তার কম্পোজিশন, তার সুর, মানে এটা আমার কাছে অসাধারণ লাগতো, এবং আমি আসলে সেই ছিল আমার স্বপ্ন পুরুষ, যেটাকে বলা যায়। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, শিখছি, এখনো শিখছি। রজার ওয়াটার্স আসলে এক কথায় তাকে আহ, কি বলবো আর তার সম্পর্কে। পিঙ্ক ফ্লয়েড থেকেই আমার এবং আমি পিঙ্ক ফ্লয়েডের আদলে এইভাবে আমি একটা ব্যান্ড তৈরি করব, এইভাবে আমি গান গাইবো, এটাই আমার ছোটবেলার একটা একমাত্র স্বপ্ন ছিল, এবং এটা আমি চেষ্টা ভবিষ্যতে আর কি করতে পারবো। তো আমার চেষ্টা থাকবে আহ, এরকম একটা এরকম ভাবে মিউজিকটা এগিয়ে নিয়ে যাওয়ার আর কি। ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই আপনার স্বপ্ন একদিন পূরণ হবে, এবং আমরাও চাই সেটাই, আমরাও আপনার কাছে আশা করি। আমরাও চাই আপনি আবার ইনশাআল্লাহ। আপনার ইগুলা পূরণ করেন। আহ মোহাম্মদ মনির হোসেন, উনি দেখছেন স্টেটস থেকে, আমার রিকোয়েস্ট তৈরি থেকো অথবা ঠিকানা। ওকে ফাইন। দেখা যাক, আজকে অনেক রিকোয়েস্ট আছে ভাইয়ার, যদি সময় হয় বা সবকিছুর উপর ডিপেন্ড করে। অনেক রিকোয়েস্ট আসছে। ইউসুফ মনি লিখেছে গুড টু সি ইউ ব্রাদার লিজেন্ড, সেন্ডিং লটস অফ হার্টস ফ্রম আয়ারল্যান্ড। উনি আয়ারল্যান্ড থেকে দেখছেন ইউসুফ মনি আমাদের সাথে। উম, অনেকেই আসলে অনেক জায়গা থেকে দেখছেন আসলে। রাজ মাহমুদ, উনি আহ, ইংল্যান্ড থেকে দেখছেন। চিতায় সাজাইলাম বাসর আহ আমার, ইউসুফ, প্লিজ। হ্যাঁ ভাইয়া। আমার খুব পরিচিত। জি ভাইয়া। পরিচিত, খুব আহ, খুব ক্লোজ তো। উম, আহ, আহ, রাজ, আপনি কি ভাইয়া বলবেন কিছু? আমি আসলে নেটওয়ার্কের প্রবলেম কিনা বুঝতে পারছি না, কথা কেটে যাচ্ছে হয়তো। হ্যাঁ, না, হ্যাঁ, মাঝে মধ্যে, না, ঠিক আছে, ক্যারি অন, হ্যাঁ, ওকে ওকে। গো হেড। রাজ মাহমুদ লিখেছেন, উনি ইংল্যান্ড থেকে দেখছেন, চিতায় সাজাইলাম বাসর আমার, প্লিজ ফজল ভাই গানটা যদি শোনাতেন। আহ, আহ, আমি জানি উনি আপনার একজন ডাইহার্ট ফ্যান, রাজ মাহমুদ। আমি ওনাকে পার্সোনালি চিনি, আমারই বন্ধু। উম, আচ্ছা মনিরুল হাসান, আচ্ছা আচ্ছা। মনিরুল আহ, ও রাজ ভাই উনিও কিন্তু পুরান ঢাকার ছেলে, আপনাদের ওদিকের। তো আমি ওনার কাছ থেকেও কিন্তু অনেক গল্প শুনেছি, ওনারা যখন ছোট ছিল, আপনারা যখন পুরান ঢাকায় শো করতেন। ওনার কাছে অনেক গল্প শুনেছি, আপনি যখন স্টেজে আসতেন তখন আচ্ছা অন্যরকম একটা আচ্ছা পরিবেশ আচ্ছা। থাকতো। হ্যাঁ। বাই দা ওয়ে, ওকে। মনিরুল হাসান, মইনুল হাসান পলাশ লিখেছেন শুভকামনা। মোহাম্মদ জামশেদ আবেদিন লিখেছে হ্যাবি, মজার একটা ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে সিরাতুল মুস্তাকিম হাসান মুকিত, ব্যাকগ্রাউন্ড স্টোরিটা অনেক মজার, কান্নারত মানুষকে হাসানোর জন্য যথেষ্ট। ওই আপনার ডক্টর আতিকুল্লাহ গানের ব্যাপারে আসলে এনারা লিখছে, কমেন্টস গুলো আগে পরে হয়ে যাচ্ছে। আহ সিরাতুল মুস্তাকিম লিখেছেন আবার পিঙ্ক ফ্লয়েডের হাই হোপস গানটার গিটার সোলো প্রেয়সীর থেকেও সুন্দর।
Mohammad Jamshed Amin, Roger Waters, boss. I was in live in the Flash 2002. Uh, Wali ul Islam লিখেছে, হ্যালো ফজল ভাই, গুড টু সি আফটার এ লং ইটস ওয়ালি। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমাদের সাথে দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, আমরা আরো বেশ কিছু গান শুনবো এবং মজার মজার কিছু আহ গল্প আজকে শুনছি আমরা ফজল ভাইয়ের কাছ থেকে, হয়তো এগুলো আমরা আগে কেউ কখনোই শুনিনি, আমি নিজেও পার্সোনালি শুনিনি। অনেক ভালো লাগছে, কিছু স্টোরি, কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু গানের আমাদের প্রিয় শিল্পীর। আজকে আমাদের সাথে আপনাদের প্রিয় শিল্পী আছেন, আপনারা রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের গান। ভাইয়া সময়ের উপর ডিপেন্ড করে শোনাবে ইনশাল্লাহ। ওকে, রাজ ভাই আবার রিকোয়েস্ট করছে, সবুজ ভাই এবং ফজল ভাই দুজনকে আবার রিকোয়েস্ট করতেছি, প্লিজ যদি গানটা শোনাতেন, চিতায় সাজাইলাম বাসর আমার। ইনশাল্লাহ ভাইয়া, ফজল ভাইয়ের কাছে রিকোয়েস্ট রইলো, উনি যদি শোনায়, ওনার যদি রেডি থাকে গানটা, তাহলে অবশ্যই আপনি শুনবেন, আমাদের সাথেই থাকেন। আচ্ছা ভাইয়া, আমরা কি আরেকটা গানে চলে যাব? আচ্ছা, আজকে আমি আসলে আজকে আজকে অনেকগুলো হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেকগুলো রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট আসছে, অনেকগুলো গানের আসলে আহ, এত এত রিকোয়েস্ট থাকে। তো আমি আমরা যেটা করতে পারি, যেহেতু সময়ের স্বল্পতা আছে, গানগুলোকে কিছুটা শর্ট করে কয়েকটা হ্যাঁ, গান আমি করি। ডেফিনেটলি তাহলে ডেফিনেটলি তাহলে এটা করা যায়। হয়তো অনেকেরই হ্যাঁ, সেটা হয়তো ভালো হয়। আমি কিছুটা শর্ট করে করি। হুম। যেহেতু রাজ আহ, বলছে ওই চিতায় সাজাইলাম গানটা করার জন্য, আহ, সেটা দিয়ে শুরু করি, অল্প 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 করে আমি দেখা যাক কতটুকু করা যায়। চিতা আসলে একেবারেই আমার প্রিপারেশন ছিল না। আমি ভেবেছিলাম যে শুধু আলাপ করি, সময় কাটানো যাবে। স- তো বোধহয় সেটা গেল না। যাক, যতটা পারা যায় আমি ট্রাই করি। চিতায় সাজাইলাম, চিতা চিতা গানটা, এটা এটা একটু ডিফারেন্ট স্টোরির গান। আসলে আমি গান শিখেছি, গান যেহেতু আমি গান নিজেই লিখি, নোভার গানগুলা, এগুলা সবকিছুই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, ভাওরণের মাধ্যমে আমি গানগুলো লিখতাম, সুর করতাম, ঠিক বাস্তবতাটাকে ফুটিয়ে তোলার জন্য। তো চিতাটাও এরকম, আমি একদিন দেখেছিলাম এই ধরনের একটা একজন একজন মানুষকে যখন চিতাতে দেয়া হলো ধর্মীয় রীতিনীতি অনুযায়ী, আমি সেটা দূর থেকে দেখে আমার যে আবেগটা সেটাই আমি চিতা গানটাতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এটা আমি শুরু করছি। চিতায় সাজাইলাম বাসর আমার সাজের আকাশ তলে, স্বজন হারা ব্যথা মাকো চিতায় আগুন জ্বলে রে, চিতায় আগুন জ্বলে। পোড়ায় যে আগুন নাম ছড়ায় যে আগুন, ও মা আমার
বাহার না দে ভাঙিবে নিচুরে ভাবের খেলা সাঙ্গ দেবার ছলে চিতায় আগুন জ্বলে রে চিতায় আগুন জ্বলে চোস ভাইয়া, আমরা আসলে টেকনিক্যাল একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে মাঝখানে একটু ডিফেক্ট পেয়েছিলাম, বাট ও আচ্ছা। ফাইনালি আসলে স্পিডের কারণে বা নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক সময় যেটা হয় যে একটু কেটে কেটে যায়। বাট ফাইনালি যারা গানটা আমরা শুনেছি, যারা আমরা জানি গানটা গানটা কিন্তু আমরা সেম ফিলই নিচ্ছিলাম। অনেক ভালো লেগেছে। অনেক আই থিংক রাজ ভাই তার ইচ্ছা পূরণ হয়েছে তার আর কি। থ্যাংকস এ লট আপনাকে ভাই, আসলে আমাদের সাথে আজকে সময় দিয়ে এই যে আমাদেরকে একটু আসলে গান টান শোনাচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই নেটওয়ার্কটা এখানে খুব প্রবলেম করছে, আমার এখানে আমার এন্ডে আজকে আজকে খুব বেশি প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যাক, আমি হ্যাঁ, আমি জানি না কতটুকু পাওয়া যাচ্ছে সাউন্ড। খুব সমস্যা করছে। এখন আবার ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ মনির হোসেন লিখেছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্যুরের কোনো প্ল্যান কি আছে আপনাদের ফিউচারে? অবশ্যই আছে। অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করব। এর মাঝখানে দু এক জায়গায় একটু কথা হয়েছে। তো সেরকম সুযোগ হলে আমরা অবশ্যই দেশের বাইরে শো করব, অবশ্যই, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ওরকম সিচুয়েশন নর্মাল হলে আমাদেরও প্ল্যানিং আছে একটা ফিউচারে একটা এরকম ইউরোপ ট্যুর বা এরকম কিছু একটা করানোর, বাংলাদেশের আমাদের যারা ফেভারিট আর্টিস্ট বা ফেভারিট যারা ব্যান্ড তাদেরকে নিয়ে ইনশাল্লাহ। সব কিছু নর্মাল হলে আশা করি আমরা ফজল ভাই, নোভা, তাদেরকে সবাইকে দেখতে পাবো ইনশাল্লাহ। আহ, আচ্ছা ভাইয়া, আমরা যখন পিঙ্ক ফ্লয়েড নিয়ে কথা বলছিলাম, পিঙ্ক ফ্লয়েডের যে ব্যাপারটা আসলো, তার পাশাপাশি কি আপনার আরো কোনো ফেভারিট কোনো ব্যান্ড বা মিউজিশিয়ান আমরা জানতে চাচ্ছিলাম একটু, যাদেরকে আপনার ভালো লাগে, সেটা ইন্টারন্যাশনালি হতে পারে। হ্যাঁ, অবশ্যই। আমি আসলে আমাদের সময়টাই ছিল তখন, যেটা পিঙ্ক ফ্লয়েড, ডায়ার স্ট্রেটস, মার্ক নফলারের কথা বলতে হয়। ডায়ার স্ট্রেটস, এরপরে একটা জার্মান ব্যান্ড ছিল, খুব পপুলার ব্যান্ড, স্করপিয়ন্স। তো এই এদের এদের যে গানগুলা ছিল, আরেকটা হচ্ছে আপনার ডিপ পার্পল। এদের 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 গানগুলো আমার খুব ভালো লাগতো। এই এই ব্যান্ডগুলোর আসলে আমাদের সময় অতুলনীয় ছিল। তো এদের এদের গানগুলাই আমরা আগে শুনতাম, করতাম। বেশ ভালো মিউজিক। নেটওয়ার্কের একটু ইয়ে হচ্ছে, ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আমরা যেটা শুনলাম আপনার অনেক ফেভারিট ব্যান্ড গুলা, মিউজিক আর্টিস্টদের অনেক ইয়ে শুনলাম। আই থিংক দর্শকরা শুনেছেন, আমি শুনেছি, আমার এখানে তত পর্যন্ত এসেছিল। হ্যাঁ, তারপর আর কেউ উপমহাদেশের কাউকে আপনার কি ভালো লাগতো, মানে যাদেরকে আপনাদের সময় যারা ছিল বা আপনার ছোটবেলায় আপনার কাউকে দেখে আহ, ইন্টারেস্ট হয়েছেন? আসলে আমি আমাদের সময়ে আমি গানগুলো, বাইরের গানগুলোই শুনতাম আসলে। ইন্টারন্যাশনাল ব্যান্ডগুলাই আচ্ছা আচ্ছা শুনতাম, ফলো আচ্ছা আচ্ছা। করতাম। উম, উম, এই
দেশে এ, দেশে যারা আমাদের সময় গান করতো, ডেফিনেটলি এদের অনেক ভালো ভালো আর্টিস্ট ছিল। বাচ্চু ভাইয়ের কথা বলতে হয়। বাচ্চু ভাই আজকে নেই আমাদের মাঝে। আহ এর এলআরবি ভালো। এরপরে মাকসুদ ভাই ফিনি, মাকসুদ ও ঢাকা করেছেন, ওনাকেও ভাল লাগতো। আজ ওনাদের আর এমনিতেই গান মোটামুটি আমার বাইরের গানগুলাই তো ওই সময়, এখন একটু কম শোনা হয় বিভিন্ন কারণে, সময় এবং ব্যস্ততার কারণে আচ্ছা, একটু কম গান শোনা হয়। তো তখন আমরা আমাদের নিজেদের জন্য প্র্যাকটিসের জন্য আমাদের এই বাইরের ব্যান্ডগুলোকেই ফলো করতে হতো, তাদের মিউজিক গুলো প্র্যাকটিস করতে হতো, তাদের যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকতাম আর কি মোস্ট অফ দ্য টাইম। yes. আমরা অনেক কিছুই আজকে জানলাম ভাইয়ার কাছ থেকে, ভাইয়ার ফেভারিট আর্টিস্ট, ভাইয়ার প্রিয় অনেক কিছুই আমরা জানলাম। আহ, আমি আবারও আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি ভাই, আজকে আমাদেরকে আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য আমাদের সাথে আপনার গান টান শোনাচ্ছেন, অনেক ভালো লাগছে। অনেকেই কমেন্টস করছেন, আমি একটু দু একটা কমেন্টস পড়ে আসি আবার ভাইয়া। রাজ মাহমুদ আবার লিখেছিলেন, শিওর। ফজল ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে গানটা শোনানোর জন্য। রিকোয়েস্ট করলে রাত শেষ হয়ে যাবে, তাই একটা রিকোয়েস্ট করতে চাই, তারপর আর সাহস করব না রিকোয়েস্ট করার জন্য। যদি সজনী সাজেরও তারা হয়ে গানটা শোনাতে আসে, যাই হোক। রিকোয়েস্ট আসলে করলে আহ শেষ হবে না। সাব্বির আজগার লিখেছেন, বাঁশরি কে ছিল। আহ কাম কামরুজ্জামান তাপস লিখেছে, আহমেদ ফজল ভাই, ভাইয়া খুব ভালো লাগছে, এনজয় করছি অনেকদিন পর। সেই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি আমাদের লিজেন্ড ছিলেন, আছেন, থাকবেন, থাকবেন ভাইয়া। এইদিকে একজন কমেন্টস করেছেন, ফজল ভাই আপনার গিটার অ্যান্ড গিয়ার্স কি কি ইউজ করেন, একটু শেয়ার করবেন কি প্লিজ। মোহাম্মদ নাসিম হোসেন জানতে চেয়েছেন, আমিও জানতে চাচ্ছিলাম, আসলে এই জিনিসটা ভিতরে ঘুরছিল, মাথায় ছিল না। থ্যাঙ্কস আপনাকে এই জিনিসটা জানানোর জন্য, আমারও খুব জানতে ইচ্ছা করে ফজল ভাই সে কি কি গিটার এবং গিয়ার্স ইউজ করে, আমরাও জানতে চাই। যারা টুকটাক গিটার টিটার বাজায় তাদের আই থিঙ্ক এই ব্যাপারে অনেক জানার কৌতূহল থাকবেই। আমি আসলে খুব আহামরি কোনো কিছু ইউজ করি না। আমার প্রথম দিককার একটা ফেন্ডার স্ট্র্যাট ছিল, এটা ইউকে থেকে নিয়ে এসেছিলাম, ইউকে থেকে আনানো হয়েছিল। ও এটা 87 88-এর দিকে নিয়ে এসেছিলাম ইউকে থেকে। ওটা আমার খুব ফেভারিট গিটার এবং ওইটাই আমি বাজাই আজীবন, অনেক সময় ধরে ওইটাই বাজাচ্ছি। আর রিসেন্টলি আমি একটা লেস পল নিয়েছি, ওটা এখনো স্টার্ট করিনি। ওটা হয়তো নেক্সট কিছুদিন পরে ইউজ হবে আর কি, শুরু করব স্টেজে। আর এমনি গিয়ার যেগুলো আছে আমার বসের আগের যে স্টম্প গুলা সেগুলো আমি বাজাই। এই ডিডি ডিজিটাল ডিলে যেটা আছে সেটা ইউজ করি। বসের ডিস্টরশন, কোরাস, তারপরে হেভি মেটাল যেটা আছে এগুলো ইউজ করি। এর পাশাপাশি কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আমি পডের এক্স থ্রি যেটা লাইভ, X3 লাইভ যেটা, সেটা ইনক্লুড করেছি আমার ইয়াতে, সেটা মাঝে মধ্যে বাজায়। এরপরে জুমের কিছু ছিল, আহ, এটা দিয়ে আমি ফোর্থ অ্যালবাম ভাইসোটা করেছিলাম। তো সেটা একটু সমস্যা হওয়াতে ওটা এখন এমনি পড়ে আছে। তো ভাইসোটা আমি করেছিলাম জুমের ওই প্রসেসরটা দিয়ে। তো এইগুলাই আমার মেইনলি ইউজ করি, এমন আহামরি কোনো কোনো ইয়ে আমার নেই আর কি। টুকটাক যা আছে আগের সময়কার ওগুলো দিয়ে চালাচ্ছে, ওগুলো ইউজ করছি। আসলে আমরা পুরোনো আহ জিনিসের মধ্যে থাকতে চাই। পুরোনো পুরোনো যারা আছে আসলে নিজের ঐতিহ্যটাকে ধরে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো ওগুলো দিয়েই কাজ করবো আর কি।
ডেফিনেটলি ভাইয়া, আসলে মেইন কথা হচ্ছে ওল্ড ইজ গোল্ড যে কথাটা, এটা আসলে কারেক্ট। সবসময়ের জন্যই প্রযোজ্য। পুরাতন সবকিছুই আসলে ভালো ছিল, ভালো আছে, আসলে ইউজ করতে জানলে ভাইয়া পুরান আর নতুন যেটা কিছু না। রাইট। আপনি যদি ব্যবহার করতে জানেন এবং প্লে করতে জানেন, সেই ক্ষেত্রে যে কোনো কিছু দিয়েই ভালো কিছু প্লে করতে পারবেন। এখানে আসলে আসলে আমরা যেটা জানতে চাচ্ছিলাম আর কি, যে আমাদের যেহেতু আপনি একজন অনেক ফেভারিট একজন মানুষ, মানে আপনি কি ইউজ করেন নর্মালি, সেই জিনিসটা জানার জন্য। আর স্ট্যাটস এর কথা যেটা বললেন, ফেন্ডার, আপনাকে আসলে ছোটবেলা থেকে ফেন্ডারই দেখে আসছি, এবং আমরা আসলে ওইটার সাথেই আপনার সাথে পরিচিত। এখন আপনি যে জি। বললেন যে লেস পাউল নিয়েছেন এবং সেটা ইউজ করবেন, আমি জানি না আপনাকে আমরা কতটা মানে ওইটার সাথে দিতে পারবো। আপনাকে ইমাজিন করার যে ব্যাপারটা, সেটা আসলে যখনই ইমাজিন করি তখন ফেন্ডারই চলে আসে। আহ ডেফিনেটলি আমিও আহ, ওইটা ভেবেই আসলে লেসপলটা হাতে নিতে পারতেছি না। যেখানে এখনো শোতে যাই আমি আসলে লেসপলটা নিয়েও বাসায় রেখে যাই, কারণ আমি জানি যে ফেন্ডার ছেড়ে গেলে হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, অনেকে আমাকে কোয়েশ্চেন করবে। তো এখন আমি ওইটা ওটা ইউজ করতে পারতেছি না। যাই হোক, আমি ফেন্ডারটাই আমি কমফোর্টেবল ফিল করি এবং আমার ভালো লাগে। আমার টোনাল কোয়ালিটি এবং অন্যান্য আমার হাতে ভাল লাগে, আমি করি। জেনে অনেক ভালো লাগলো। আচ্ছা, এখানে তানভীর ফিউ আমার ফ্রেন্ড, আমার ব্যান্ডমেট বলা যায় বাংলাদেশে। আমি যখন ছিলাম, যখন আমাদের ব্যান্ড ছিল, আমাদের গিটারিস্ট ছিল কাম লিরিকিস্ট, ও লিখেছে ছোটবেলার ব্যান্ড, মানে আসলেই ছোটবেলার ব্যান্ড আমাদের, আমরা ছোটবেলার শৈশবের ব্যান্ড নোভা। সিরাতুল মুস্তাকিম লিখেছে খায় জেলে ভাত গানটা কি কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে ভাইয়া? খায় জেলে ভাত গানটার কে নিয়ে জানতে চাচ্ছিল, কোনো স্টোরি হ্যাঁ, আছে? অবশ্যই আছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, রোকেয়ালা দিন একটা গান করেছিলাম আমরা ফার্স্ট অ্যালবামে। তো ওটারই সেকেন্ড পার্ট, কারণ তখন এরশাদ ফল করলো, যখন এরশাদের এগেনস্টে, স্বৈরাচারের এগেনস্টে গানটা ছিল। তো আমি তখন চিন্তা করছিলাম যে এখন হয়তো এরশাদকে জেলে যেতে হবে। আহ, এবং হয়েছিল তাই। এবং ওইটা নিয়েই এরশাদের এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওই স্বৈরাচার এরশাদের এগেনস্টে, ওইটা ওটা সেটাই, যে সে এতদিন বাংলাদেশকে দাপিয়ে বেরিয়েছে। হ্যাঁ ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি, নেটওয়ার্কের খুব সমস্যা ওকে, আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে ভাইয়া। আমরা হ্যাঁ শুনছিলাম আপনার কাছে ওই খায় জেলে ভাত গানটার ব্যাকগ্রাউন্ড স্টোরি। হুম। বাই দ্য ওয়ে, বাংলাদেশেও তো ভাইয়া অনেক রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে। আমরা আসলে বেশিক্ষণ দেরি করব না আপনাকে, বেশিক্ষণ আটকায় রাখবো না। আমরা আরো দু একটা গান শুনি। আহ এখন ভাইয়া রাইট। কোন গানটা শোনাবেন? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আমি অল্প একটা দুইটা গান করে আমরা এখন বোধহয় শেষ করি। আবার কোন এক সময় সময় সুযোগ মতো করা যাবে। ইনশাল্লাহ, যেহেতু কয়েকটা ইনশাল্লাহ, রিকোয়েস্ট আসছে, তো আমি সেখান থেকে একটা দুইটা গান করি। ইনশাল্লাহ। সজনী সাজের তারা হয়ে আমার আকাশে এলে, পাড়ালো হৃদয় আমার কেড়ে নিলে, কেন আমার আকাশে এলে?
ঝর্ণাতে ছবি হবে যেতে তুমি আমারও পাশে অলস দুপুর অতীত হয়ে সন্ধ্যা যখন নেমে আসে লাজে রাঙা চোখে তুমি কি বলে গেলে কেন আমার আকাশে এলে সজনী সাজেরও তারা হয়ে আমার আকাশে এলে ফ্যান্টাস্টিক ভাইয়া। ফিলিং আসলেই জামশেদ আবেদিন লিখেছেন, ফিলিং নস্টালজিক। আসলেই আমরা নস্টালজিক হয়ে গেছি, হয়ে যাচ্ছি। আমাদের প্রিয় গানগুলা শুনছি প্রিয় শিল্পীর, প্রিয় মানুষটার কাছে সরাসরি। আসলে ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই আগের গানটাতে কি নেটওয়ার্কের সমস্যা ছিল? এখন যে গানটা গেয়েছেন এটা পারফেক্ট, প্রবলেম হয়নি কোনো। আচ্ছা, আহ, তাহলে এই নেটওয়ার্কটা থাকতে থাকতে আরেকটা গান শিওর অল্প শিওর শিওর একটু ভাই, করে শেষ, শিওর। আজকে বোধহয় আমরা শেষ ওকে, করতে পারি নাকি? আচ্ছা আচ্ছা। আমরা ইনশাল্লাহ, হ্যাঁ আজকে ওকে, তাহলে আরেকটা গান করি। আরেকটা গান করি, যদি সময় থাকে কথা বলতে বলতে চলে যাবো। হ্যাঁ, ওকে। ওকে ভাই, ওকে, শিওর। এসো স্বপ্ন রানে ঘুম ঘুম মালা নিয়ে রাত জাগা পাখি হয় এসো রাখবই মন্দিরে পূজারে আর চলে শুধু দেখব ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায় ওরা শুধু দেখবো ও দেখবো তোমায় কথা দিলাম শুধু দেখবো ও দেখবো তোমায় ফিরে ফিরে এসো তুমি
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে সূর্যের টিপ কপালে দিও মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে স্বপ্ন আকাশের ফিরে এসো তুমি চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে সূর্যের টিপ কপালে দিও মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায় বৃষ্টি ছড়া চোখে দিও আমার শুধু দেখবো ও দেখবো তোমায় কথা দিলাম শুধু দেখবো ও দেখবো তোমায় ও অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। আসলে হারিয়ে গিয়েছিলাম আমরা, যদিও একটু নেটওয়ার্কের এই গানে একটু সমস্যা হয়েছিল, বাট আমরা আমাদের থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং ফজল ভাইও চেষ্টা করেছেন। আসলে নেটওয়ার্কের প্রবলেম হলে তো আর কারো কিছু করার নেই। আই থিংক আমাদের সাথে যারা ছিলেন সবাই এনজয় করেছেন আজকের গান এবং এনজয় করছেন। আহ আহ, ভাইয়া আপনার কিছু আমার মনে হয় আজকে অনেক রাত হয়ে গেছে, দেশেও রাত হয়ে গেছে, বাংলাদেশে। আমরা কিছু কথা টথা বলি, আপনার কাছ থেকে কিছু কথা শুনি মিউজিক রিলেটেড, তারপর আমরা আজকের মতো বিদায় নিই। বাট একটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে ভাইয়া, নেক্সট কোনো একদিন আমরা আবার হ্যাঁ। বসবো, আমরা আবার আপনার কাছে হুম। সময় চাবো এবং আপনার কাছে আবার গান শুনতে চাবো। আজকে আসলে নেটওয়ার্কের জন্য অতটা এনজয় করতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আহ, তো ভাইয়া অবশ্যই। আপনার আজকে প্রথম থেকেই নেটওয়ার্কের বেশ সমস্যা হচ্ছে। হুম, হুম, হুম। তো আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, আমার আমার এন্ডেই বোধহয় সমস্যাটা আছে। তো আমরা, হ্যাঁ, ঠিক আছে, আমরা আরেকদিন ভালো একটা সময় আমরা ইনশাল্লাহ। আবার বসে কিছু গান হয়তো করা যাবে, আহ, আমরা করব, হ্যাঁ, ইনশাল্লাহ। হুম। আমরা আসলে আজকে এই নেটওয়ার্কের প্রবলেমের মধ্যেও যতটুকু শুনেছি, আসলে আমি নিজে অনেক ফিল করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে গান শোনা তো আমরা এমনিতেও বাই প্লেয়ার বাই ইউটিউব আমরা শুনতে পারি, বাট সামনাসামনি আসলে প্রিয় শিল্পীর প্রিয় গান তার মুখের থেকে শোনার মজাটাই আলাদা। সরাসরি শোনার মজাটাই আলাদা। সেই যেই ফিলিংসটা আজকে আমরা পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময়টা দেওয়ার জন্য। আপনি ভাইয়া এই এখনকার মিউজিক নিয়ে আপনার কিছু আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। এখনকার যেই মিউজিক, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির যেই সিচুয়েশনটা যাচ্ছে, বা এই যে করোনা বা কোভিড এর কারণে যে অনেক মিউজিশিয়ানদের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, বা এটাকে কিভাবে রিকভার করা যায়, ভাই আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। কারণ অনেকের, আমরা জানি যে অনেকের প্রফেশন আসলে মিউজিক, অনেকেই আছে মিউজিশিয়ান যারা শুধু গান গাচ্ছে না, কিন্তু মিউজিকের সাথে রিলেটেড, সাউন্ডে কাজ করছে বা গিটার বাজাচ্ছে বা ড্রামস বাজাচ্ছে, বা যারা মিউজিশিয়ান বা যারা সিঙ্গার, অনেকেই আছে প্রফেশন মিউজিকটা। তো তাদের এখনকার কিন্তু একটা ভালো সময় যাচ্ছে না, কারণ শো নাই। আম, তাদের ইনকাম সোর্সটাও বন্ধ। সো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এটা কি কোনো কোনো একটা ওয়ে কি আছে যেটাকে প্রতিকার করা যায় তাদের পাশে, মানে কিভাবে কি করা যায়? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? পূর্ণ ইস্যু, এটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে আমাদের বিশ্বব্যাপী। আসলে মিউজিশিয়ানস যারা আছে, হ্যাঁ, হ্যাঁ, আমি 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 শুনতে পাচ্ছি, একটু ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কের। এই 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 আহ, এখন আমাকে শুনতে পাচ্ছেন এখন? এখন ক্লিয়ার, হ্যাঁ ভাইয়া, এখন ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, আমাকে কি পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি।
একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, তো আসলে এই প্যান্ডেমিকের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিউজিশিয়ানরা। কারণ আমাদের এখানের মিউজিশিয়ানরা অনেকেই এই পেশা এখন দীর্ঘ সময়ে যাব সবাই লকডাউনে থাকায় বা দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই মিউজিক রিলেটেড কার্যক্রমগুলো খুব স্থবির হয়ে গেছে এখন। এতে অনেক মিউজিশিয়ানস এর কিছুটা আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই হয়তো যেহেতু সবাই সবাই কিছুটা আহ, আহ, তাদের আর্থিক কষ্টের কারণে হয়তো এটা মুখ ফুটে বলতে পারে না। তারপরেও এটা অন্যান্য পেশার মতোই সব পেশাকেই যেভাবে এফেক্ট করেছে, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকেও এটা খুব ভালোভাবে এফেক্ট করেছে। আর একটা ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনালি মিউজিক আন্তর্জাতিক ভাবে মিউজিশিয়ানরা যেভাবে সাপোর্টটা পায় মিউজিক ইন্ডাস্ট্রি থেকে, আমাদের এখানে সেই সাপোর্টটা নাই। এটা প্রথম থেকেই ওইভাবে মিউজিক ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে গড়ে ওঠেনি। তাহলে হয়তো সবচাইতে লাভবান হতেন মিউজিশিয়ানরাই। তো এখানে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা মিউজিশিয়ানদের পেশাগত আহ, পেশাগত কিছু সুযোগ সুবিধা তারা নিয়ে নিয়েছেন, আমি যেটা মনে করি। যার কারণে পথ হচ্ছে আমরা এখান থেকে একটা লেসন লার্ন করতে পারি যে এই ধরনের ইমার্জেন্সি পিরিয়ড গুলাতে আমরা মিউজিশিয়ানদের কিভাবে সাপোর্ট করতে পারি। আমার আমার যতটুকু মনে হয় এখানে সরকারের কিছু সহযোগিতা দরকার আছে। সরকার অবশ্যই কিছু সাহায্য সহযোগিতা করছেন এবং এটা এককালে হয়ে এটা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে কিছু করা যায়, যে মিউজিশিয়ানদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিয়ে সরকার যদি হেল্প করে, পাশাপাশি মিউজিশিয়ানরা নিজের ওয়েতে দীর্ঘমেয়াদী অথবা ঠিক হয়ে যাবে। আমাদের নতুন একটা ইন্ডাস্ট্রি, এটার অভিজ্ঞতা কম, আমাদের সবারই অভিজ্ঞতা কম। যারা প্রডিউসার আছেন, মিউজিশিয়ানস আছেন, তো কোনো একটা সময় এটা করতে আছে তারা হয়তো হবে। এটা আমাদের দিক এবং করলে টেকসই পড়ে অন্য 10টা কেটে যাবে। আমিও আশা করছি সেটাই। ধন্যবাদ আপনাকে আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমিও এটা নিয়ে চিন্তা করছিলাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস এ লট ফজল ভাই, আপনাকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আজকে নেটওয়ার্কটা আসলে অনেক ডিস্টার্ব করছে। আমরা ইনশাল্লাহ আপনাকে নিয়ে নেক্সট কোনো একদিন আবার আরেকটা এপিসোড করব, এবং সেদিন ইনশাল্লাহ আরো সুন্দর পরিসরে আপনার আমাদের নেটওয়ার্ক মানে সিকিউর করেই আমরা বসবো। আমরা আরো সুন্দর সুন্দর গান শুনবো এবং আরো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা শুনবো, প্রত্যেকটা গানের ব্যাকগ্রাউন্ড শুনবো, এবং আপনাদের মজার মজার আরো কিছু ব্যাপার শুনবো ইনশাল্লাহ। আমার মনে হয় আজকে আমরা এখনই বিদায় নিয়ে নিই। আপনাকে, বাংলাদেশেও অনেক রাত হয়ে গেছে আসলে। আম, ধন্যবাদ আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে, ব্যান্ড মিউজিক লাভার্স পেজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে দর্শকদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? বা সবাইকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। আজকের আমি সত্যি খুবই দুঃখিত নেটওয়ার্কের সমস্যার জন্য।
হয়তো অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব নয়, নেটওয়ার্কের জন্য অনেক কিছুই করা যাচ্ছিল না, প্রথম থেকেই সমস্যা হচ্ছিল। তো এরপরেও যারা ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই এরপরে আরেকটা ভালো সময় আমরা হয়তো আবার গান নিয়ে বসবো এবং সবাইকে নিয়ে কিছুটা সময়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ফজল ভাই আপনিও ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমরা আশা করি যে অচিরেই আমরা আবার মুক্ত হব, সবকিছু আগের মতো শুরু হবে। ভালো থাকবেন, দোয়া করি আপনার জন্য। থ্যাঙ্কস এ লট আবারও আপনাকে আমাদের সাথে থাকার জন্য, সেই সাথে দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।